আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ না করতে দিলে নির্বাচন বয়কটের প্রকাশ্যে হুঁশিয়ারি দিলেন রুমিন ফারহানা। আমাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে, ফেসবুক পোস্টে জানালেন আমির হামজা। নির্বাচনে ৪৭ আসনের বিষয়ে এবার যা জানালো জামায়াত। ভিপি নূরের আসনে বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা। গণভোটে হ্যাঁ ভোটের পক্ষে প্রধান উপদেষ্টার সমর্থের ব্যাখ্যা দিল সরকার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন জানাবো বিস্তারিত। আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা ক্রমেই বাড়ছে। এই প্রেক্ষাপটে আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে না দিলে নির্বাচন বয়কটের প্রকাশ্য হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির সংসদ সদস্য ও দলের অন্যতম মুখপাত্র রুমিন ফারহানা। এক বক্তব্যে তিনি স্পষ্ট ভাষায় বলেন, আওয়ামী লীগকে নির্বাচন থেকে বাদ দেওয়ার যে কোনো চেষ্টা হলে সেই নির্বাচন গ্রহণযোগ্য হবে না। এমন পরিস্থিতিতে নির্বাচন বর্জন ছাড়া আর কোনো পথ থাকবে না। রুমিন ফারহানার এই বক্তব্য ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে। তিনি বলেন, নির্বাচন কোনো একক দলের সম্পত্তি নয়, এটি জনগণের অধিকার। জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে হলে সব বড় রাজনৈতিক দলকেই নির্বাচনী প্রক্রিয়ায় থাকতে হবে। তার মতে, একটি দলকে বাদ দিয়ে নির্বাচন আয়োজন করা মানেই প্রতিযোগিতাহীন ও প্রশ্নবিদ্ধ একটি প্রক্রিয়ার দিকে এগিয়ে যাওয়া। বক্তব্যের এক পর্যায়ে রুমিন ফারহানা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ঘিরে তুলনামূলক বক্তব্য দেন। তিনি বলেন, তারেক রহমানের বিরুদ্ধে নানা অভিযোগ, মামলার রায় ও রাজনৈতিক বিতর্ক রয়েছে। এগুলো নতুন কিছু নয়। অতীতে সহিংস রাজনীতির অভিযোগগুলো সবাই জানে। কিন্তু সেই তারেক রহমান যদি নির্বাচনী রাজনীতিতে অংশগ্রহণের সুযোগ পান, তাহলে শেখ হাসিনাকে কেন সেই সুযোগ থেকে বঞ্চিত করা হবে? তিনি আরও বলেন, আইনের প্রশ্নে সমতা না থাকলে নির্বাচন কখনোই বিশ্বাসযোগ্য হতে পারে না। রুমিন ফারহানা দাবি করেন, বাংলাদেশের রাজনীতিতে দীর্ঘদিন ধরে দ্বিমুখী মানদণ্ড চালু রয়েছে। এক দলের ক্ষেত্রে আইন কঠোরভাবে প্রয়োগ করা হয়, অন্য দলের ক্ষেত্রে রাজনৈতিক সমঝোতা বা বিশেষ বিবেচনা দেখা যায়, এমন অভিযোগ অতীতে উঠেছে। তার মতে, এই বৈষম্য দূর না হলে রাজনৈতিক সংকট আরও গভীর হবে। তিনি আরও বলেন, আওয়ামী লীগ দেশের অন্যতম বড় রাজনৈতিক দল। মুক্তিযুদ্ধ পরবর্তী সময় থেকে শুরু করে বর্তমান পর্যন্ত দলটির একটি বড় ভোট ব্যাংক রয়েছে। সেই দলকে বাদ দিয়ে নির্বাচন হলে জনগণের বড় একটি অংশ কার্যত ভোটাধিকার থেকে বঞ্চিত হবে। এতে করে নির্বাচনের বৈধতা যেমন প্রশ্নবিদ্ধ হবে, তেমনি আন্তর্জাতিক মহলেও দেশের গণতান্ত্রিক ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হবে বলে তিনি মন্তব্য করেন। রুমিন ফারহানা হুঁশিয়ারি দিয়ে বলেন, আমরা কোনো প্রহসনের অংশ হতে চাই না। যদি দেখা যায় নির্বাচন এমনভাবে সাজানো হচ্ছে যেখানে একটি বড় রাজনৈতিক দলকে পরিকল্পিতভাবে বাইরে রাখা হচ্ছে, তাহলে বিএনপি সেই নির্বাচনে অংশ নেবে না। তার ভাষায়, নির্বাচন বর্জন তখন প্রতিবাদের একটি রাজনৈতিক অস্ত্রে পরিণত হবে। তিনি আরও যোগ করেন, নির্বাচন কমিশনের ভূমিকা এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ। কমিশনকে অবশ্যই নিরপেক্ষ ও সাংবিধানিক দায়িত্ব পালনের প্রমাণ দিতে হবে। কোনো রাজনৈতিক চাপ বা প্রশাসনিক প্রভাবের কাছে নতি স্বীকার করলে জনগণের আস্থা পুরোপুরি ভেঙে পড়বে বলেও তিনি সতর্ক করেন। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, রুমিন ফারহানার এই বক্তব্য মূলত দুটি বার্তা বহন করছে। প্রথমত, বিএনপি নির্বাচনকে ঘিরে অন্তর্ভুক্তিমূলক রাজনীতির দাবি সামনে আনছে। দ্বিতীয়ত, আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন হলে সেই প্রক্রিয়াকে আন্তর্জাতিক ও অভ্যন্তরীণভাবে চ্যালেঞ্জ করার প্রস্তুতির ইঙ্গিত দিচ্ছে দলটি। তবে আওয়ামী লীগপন্থী নেতারা রুমিন ফারহানার বক্তব্যকে রাজনৈতিক চাপ সৃষ্টি করার কৌশল বলে মন্তব্য করেছেন। তাদের দাবি, আইনি ও সাংবিধানিক প্রশ্নে কোনো ছাড় দেওয়া সম্ভব নয় এবং নির্বাচন কমিশন স্বাধীনভাবেই সিদ্ধান্ত নেবে। সব মিলিয়ে রুমিন ফারহানার নির্বাচন বয়কটের হুঁশিয়ারি দেশের রাজনৈতিক পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। সামনে নির্বাচন যত ঘনিয়ে আসছে, ততই রাজনৈতিক বক্তব্য, পাল্টা বক্তব্য ও কৌশলগত অবস্থান স্পষ্ট হচ্ছে। শেষ পর্যন্ত নির্বাচন কোন পথে এগোয়, অন্তর্ভুক্তিমূলক সমঝোতার দিকে নাকি সংঘাতপূর্ণ বর্জনের দিকে, সেদিকেই এখন তাকিয়ে রয়েছে দেশবাসী। আমাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে, এমন চাঞ্চল্যকর অভিযোগ তুলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন আমির হামজা। তার এই পোস্ট প্রকাশের পর থেকেই বিষয়টি নিয়ে সামাজিক ও রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে। ব্যক্তিগত নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে তিনি দাবি করেছেন, দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ মহল তাকে ভয়ভীতি প্রদর্শন করছে এবং সম্প্রতি সেই হুমকি আরও স্পষ্ট ও ভয়ঙ্কর রূপ নিয়েছে। ফেসবুক পোস্টে আমির হামজা উল্লেখ করেন, মত প্রকাশের কারণে তিনি একাধিকবার হুমকির মুখে পড়েছেন।
তার ভাষায়, আমার লেখা, বক্তব্য ও অবস্থানের কারণে একটি চক্র আমাকে চুপ করিয়ে দিতে চায়। কখনো ইনবক্সে, কখনো মন্তব্যে, আবার কখনো নাম না জানা আইডি থেকে আমাকে সরাসরি হত্যার হুমকি দেওয়া হচ্ছে। তিনি জানান, এসব হুমকির ভাষা ও ধরন এতটাই গুরুতর যে বিষয়টি আর উপেক্ষা করার সুযোগ নেই। আমির হামজা আরও বলেন, তিনি সবসময় শান্তিপূর্ণ ও যুক্তিনির্ভর মত প্রকাশে বিশ্বাসী। কিন্তু ভিন্ন মত দমনের জন্য যদি হত্যার হুমকির পথ বেছে নেওয়া হয়, তবে সেটি শুধু একজন ব্যক্তির জন্য নয়, সামগ্রিকভাবে মত প্রকাশের স্বাধীনতার জন্যও হুমকিস্বরূপ। তার মতে, ভয় দেখিয়ে কণ্ঠরোধ করার এই সংস্কৃতি সমাজের জন্য অত্যন্ত বিপজ্জনক। পোস্টে তিনি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দৃষ্টি আকর্ষণ করে বলেন, বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা প্রয়োজন। যারা এই হুমকির সঙ্গে জড়িত তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে না পারলে ভবিষ্যতে আরও ভয়াবহ পরিস্থিতি তৈরি হতে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন। একই সঙ্গে তিনি ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করার দাবিও জানান। আমির হামজা আরও উল্লেখ করেন, তিনি ইতোমধ্যেই হুমকি সংক্রান্ত কিছু স্ক্রিনশট ও তথ্য সংরক্ষণ করেছেন, যা প্রয়োজনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে উপস্থাপন করা হবে। তার বক্তব্য অনুযায়ী, এই হুমকিগুলো নিছক অনলাইন ট্রলিং নয়, বরং পরিকল্পিতভাবে ভয় সৃষ্টি করার একটি প্রচেষ্টা। এই ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই আমির হামজার প্রতি সংহতি প্রকাশ করেছেন। অনেকে তার নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়ে মন্তব্য করেছেন, ভিন্ন মত থাকতেই পারে, কিন্তু সহিংস হুমকি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আবার কেউ কেউ দ্রুত আইনগত পদক্ষেপ নেওয়ার পরামর্শ দিয়েছেন। বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে হুমকি, হয়রানি ও ভয়ভীতি প্রদর্শনের ঘটনা উদ্বেগজনক হারে বেড়েছে। অনেক ক্ষেত্রেই এসব হুমকি বাস্তব সহিংসতায় রূপ নেওয়ার নজির রয়েছে। তাই এমন অভিযোগকে হালকাভাবে দেখার সুযোগ নেই। সময়মতো ব্যবস্থা না নিলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যেতে পারে। সবশেষে আমির হামজা তার পোস্টে বলেন, আমি ভয় পেয়ে চুপ করে যাব না, তবে রাষ্ট্রের দায়িত্ব আমার নিরাপত্তা নিশ্চিত করা। মত প্রকাশের স্বাধীনতা যেন প্রাণনাশের হুমকির মুখে না পড়ে, এই দাবিটাই আমি জানাচ্ছি। তার এই বক্তব্য নতুন করে প্রশ্ন তুলেছে, অনলাইনে দেওয়া হুমকি মোকাবেলায় আমাদের প্রাতিষ্ঠানিক প্রস্তুতি কতটা কার্যকর। আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে যখন নানা জল্পনা ও কৌশলগত হিসাব নিকাশ চলছে, ঠিক তখনই ৪৭টি আসন নিয়ে নিজেদের অবস্থান ও ভাবনার কথা প্রকাশ্যে জানিয়েছে জামায়াতে ইসলামী। দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, নির্বাচনী বাস্তবতা, রাজনৈতিক সমীকরণ এবং সাংগঠনিক সক্ষমতা বিবেচনা করেই এই ৪৭টি আসনকে তারা বিশেষ গুরুত্ব দিচ্ছে। জামায়াত নেতারা বলেন, তারা কোনো সংখ্যার রাজনীতিতে বিশ্বাসী নন, বরং নীতি নির্ভর ও আদর্শিক রাজনীতির মাধ্যমে জনগণের আস্থা অর্জনই তাদের মূল লক্ষ্য। তবে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে ৪৭টি আসন এমন কিছু এলাকা যেখানে দলটির সাংগঠনিক ভিত্তি তুলনামূলকভাবে শক্ত, কর্মী সমর্থন রয়েছে এবং জনগণের মধ্যে গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে, এমন মূল্যায়নের ভিত্তিতেই এই আসনগুলোর বিষয়ে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে। দলটির এক শীর্ষ নেতা বলেন, আমরা এখনও চূড়ান্তভাবে কোনো আসন তালিকা ঘোষণা করিনি, তবে প্রাথমিকভাবে যেসব আসনে আমাদের জনভিত্তি, সাংগঠনিক কাঠামো ও অতীতের ভোটের প্রবণতা ইতিবাচক, সেগুলো নিয়ে আমরা গুরুত্ব সহকারে ভাবছি। ৪৭টি আসন সেই বিবেচনারই অংশ। তিনি আরও বলেন, পরিস্থিতি অনুযায়ী এই সংখ্যা বাড়তেও পারে, কমতেও পারে। জামায়াতের দাবি, তারা কোনো রাজনৈতিক জোট বা সমঝোতার বাইরে থেকেও নির্বাচনমুখী প্রস্তুতি নিচ্ছে। একই সঙ্গে তারা এটাও স্পষ্ট করেছে যে নির্বাচনী পরিবেশ যদি সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক না হয়, তাহলে শুধু আসনের হিসাব করে নির্বাচনে যাওয়ার সিদ্ধান্ত তারা নেবে না। তাদের মতে, ভোটাধিকার নিশ্চিত না হলে যে কোনো নির্বাচনই প্রশ্নবিদ্ধ হবে। ৪৭টি আসন প্রসঙ্গে দলটি আরও জানায়, এসব এলাকায় প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে দলীয় ভাবমূর্তি, ব্যক্তিগত সততা, সমাজে গ্রহণযোগ্যতা ও রাজনৈতিক প্রজ্ঞাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। জামায়াত নেতারা বলেন, আমরা এমন কাউকে মনোনীত দিতে চাই না যিনি শুধু নির্বাচনে জেতার জন্য রাজনীতি করবেন। আমাদের প্রার্থীদের আদর্শিক অবস্থান ও জনগণের প্রতি দায়বদ্ধতা থাকতে হবে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে জামায়াতে ইসলামীর এই বক্তব্য একাধিক বার্তা বহন করছে। একদিকে তারা নির্বাচনে অংশগ্রহণের সম্ভাবনা উন্মুক্ত রাখছে, অন্যদিকে আবার পরিবেশ অনুকূলে না থাকলে কঠোর অবস্থান নেওয়ার ইঙ্গিত দিচ্ছে। ৪৭টি আসনের কথা সামনে এনে দলটি কার্যত নিজেদের সাংগঠনিক শক্তি ও রাজনৈতিক উপস্থিতির জানান দিচ্ছে বলেও মনে করছেন অনেকে। তবে সমালোচকরা বলছেন, শুধু আসনের সংখ্যা ঘোষণা করলেই রাজনৈতিক প্রভাব নিশ্চিত হয় না। মাঠের বাস্তবতা, ভোটের পরিবেশ এবং বৃহত্তর রাজনৈতিক সমীকরণই শেষ পর্যন্ত ফল নির্ধারণ করবে। এই প্রসঙ্গে জামায়াত নেতারা পাল্টা যুক্তি দিয়ে বলেন, তারা অতি আশাবাদী নন, আবার হতাশও নন। বাস্তবতার আলোকে সিদ্ধান্ত নিতেই তারা অভ্যস্ত। সব মিলিয়ে নির্বাচনে ৪৭টি আসন নিয়ে জামায়াতে ইসলামীর দেওয়া এই বক্তব্য রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে। সামনে নির্বাচন যত এগিয়ে আসবে ততই স্পষ্ট হবে এই ৪৭টি আসন কেবল রাজনৈতিক কৌশলের অংশ নাকি বড় কোনো নির্বাচনী পরিকল্পনার ইঙ্গিত। এখন নজর সেদিকেই।